দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। জনশক্তি রপ্তানি কমায় কর্মসংস্থান তৈরিতে চাপ বাড়ছে, দেশে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ। রডের দর বৃদ্ধিতে নির্মাণ ব্যয় বেড়েছে, অন্তত 8 ভাগ গতি হারাচ্ছে সরকারি অবকাঠামো প্রকল্প। জানুয়ারির শেষ সপ্তাহে দেশে আসবে করোনার টিকা, প্রয়োগ শুরু ফেব্রুয়ারিতে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনার কারণে জনশক্তি রপ্তানি কমে যাওয়ায় দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের চাপ বাড়ছে, যা সামনের দিনে আরও বাড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, বৈশ্বিক অর্থনীতি চাঙা না হলে এ বছরও স্বাভাবিকের চেয়ে কম চাহিদা থাকবে বৈদেশিক শ্রমবাজারে। তাই স্থায়ীভাবে কর্মসংস্থানের প্রয়োজনীয়তা বাড়বে। সাদাত হোসেনের রিপোর্ট। প্রতি বছর প্রায় 23 লাখ মানুষ যুক্ত হচ্ছে দেশের শ্রমবাজারে। এর মধ্যে গড়ে 7 লাখের কর্মসংস্থানের সুযোগ হয় বিদেশে, কিন্তু কোভিডের কারণে মন্দা চলছে সেই বাজারে। হিসেব বলছে বিদায়ী বছরে বিদেশে কাজ নিয়ে গেছেন 1,89,000 বাংলাদেশি। তার মানে সুযোগ বঞ্চিত হয়েছে বিদেশে চাকরি প্রত্যাশী 5 লাখের বেশি মানুষ। অন্যদিকে করোনায় কাজ হারিয়ে ফিরেছে আরও 3.5 লাখের মতো, যা স্বাভাবিক বছরের প্রায় দ্বিগুণ। অর্থাৎ শুধু বৈদেশিক কর্মসংস্থান খাতে বেকারত্ব বেড়েছে 6.5 লাখের বেশি। গত 5 বছরেও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিশ্লেষণে আমরা যেটা দেখেছি যে তাতে প্রায় 7 থেকে 8 লক্ষ লোক প্রতি বছর এক্সট্রা বেকার হিসাবে থাকতো, এবং এদেরই একটা বড় অংশ মধ্যপ্রাচ্যে চলে যেত হয়তো, বা অন্যান্য দেশে যেত। সেই বিশাল জনসংখ্যাটা কেউ যেতে পারছে না। কাজে অবশ্যই আমাদের যে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন সেটা আরো ভয়াবহ রূপ নিচ্ছে, এবং এইটাকে আমাদেরকে একটা চিন্তার বিষয়। সেই চিন্তা আরও বাড়বে, কেননা আগের বছরের 6.5 লাখের সাথে এবছর যোগ হবে আরও 7 লাখ নতুন কর্মী। কিন্তু এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বেশিরভাগ রাষ্ট্র। তবে আসার কথা, এরই মধ্যে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে অনেক দেশে। কিন্তু শ্রমিক রপ্তানি স্বাভাবিক করতে টিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকেও। বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হলেও আমাদের এখানে ভ্যাকসিনেশন প্রক্রিয়া যদি আমরা কমপ্লিট করতে না পারি, তাহলে আমাদের থেকে শ্রমিক নিতে তো বিদেশি কোম্পানিরা স্বস্তি বোধ করবে না, এবং সরকাররা হয়তো অ্যালাউ করবে না। তো ভ্যাকসিন যদি চলেও আসে, তবুও প্রতিষ্ঠানগুলি আগের জায়গায় আসা এবং তারা যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে সেটা কাটিয়ে উঠে পূর্ণ মাত্রায় তারা আবার কাজ করবেন 2021-এ, সেটা ধারণা করাটা বোধহয় ঠিক হবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুত থাকতে হবে যে খুবই সীমিত সংখ্যক মানুষই নতুনভাবে আমাদের বৈদেশিক শ্রমবাজারে যেতে পারবেন। সেইখান থেকে আমাদের স্থানীয় শ্রমবাজারে কর্মসংস্থান সৃষ্টির যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু বাড়বে। কিন্তু স্থানীয় সেই কর্মসংস্থানের বাজারও ঝুঁকিতে আছে কোভিডের কারণে। করোনার বছর 2020-এ কমেছে দেশি বিদেশি বিনিয়োগ। হিসেব বলছে মার্চে করোনা শুরুর পর বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নেমে আসে 8-এর ঘরে, যা অব্যাহত ছিল টানা 5 মাস। বিদেশি বিনিয়োগও কমেছে 31 ভাগের মতো। আলটিমেটলি জবটা ক্রিয়েট করতে হবে প্রধানত ব্যক্তি খাতে, এবং এটা ক্রিয়েট করতে হবে প্রধানত বিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগ না হলে জব ক্রিয়েশন হবে না। বিনিয়োগ সুযোগ যে একেবারে নাই তা না, কারণ 2,500-এ যে নতুন জাপানিজ ইকোনমিক জোনের যে একটা উদ্যোগ আছে, এইটা যদি আমরা কমপ্লিট করতে পারি দ্রুত, তাহলে সেখানে কিন্তু জাপানি প্রচুর বিনিয়োগ আসবে। এবং এইভাবে অন্যান্য যেগুলো বড় বড় অর্থনৈতিক অঞ্চল আছে, জানওয়ারাতে আছে, মেরেশরাইতে আছে, এখানে হচ্ছে আপনি যদি এটাকে আভ্যন্তরীণ অর্থনীতি এবং বন্দরের সাথে সংযুক্ত করতে পারেন, তাইলে কিন্তু ওখানে বিনিয়োগ আসবে। প্রাতিষ্ঠানিক এসব খাতের পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো অপ্রাতিষ্ঠানিক খাতে কাজের সুযোগ বাড়াতে এসব খাতে সহায়তা বৃদ্ধির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গত 2 মাসে 20 থেকে 25 ভাগ বেড়েছে স্টিল বা রডের দাম, যা বাড়িয়ে দিয়েছে প্রকল্পের নির্মাণ ব্যয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ BSCI বলছে, রডের দাম বাড়ায় নির্মাণ ব্যয় বেড়েছে 5 থেকে 8 ভাগ। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। একটি ভবন নির্মাণে যত ব্যয় হয় তার অন্তত 20 ভাগ যায় রডের পেছনে। সেতু নির্মাণের ক্ষেত্রে এই হার 30 ভাগ। অথচ গত কয়েক মাস ধরে অস্থিরতা বিরাজ করছে রডের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে। টিসিবির হিসেবে গত সপ্তাহেও দেশের বাজারে প্রতি টন 40 গ্রেড রডের সর্বনিম্ন দাম ছিল 51,000 টাকা। এখন যা বেড়ে হয়েছে 55,500 টাকা। গত 2 মাসের মধ্যে এটা 5 টনে 10,000 টাকা করে বেড়ে গেছে। এটার ঊর্ধ্বগতি এখনো চলছে। এটা কোথায় যে ঠেকবে আমি জানি না। নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের শেষ পর্যন্ত রডের মূল্য প্রায়
25 থেকে 30% বেড়ে গেছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ BACI বলছে, রডের মূল্যবৃদ্ধির কারণে সেতু ও কালভার্টের নির্মাণ ব্যয় 7 থেকে 8 ভাগ বেড়ে গেছে। ভবনের নির্মাণ ব্যয় বেড়েছে 5 থেকে 6 ভাগ। উপকরণটির দাম বেড়ে যাওয়ায় অর্থ সংকটে গতি হারাচ্ছে প্রকল্পের নির্মাণ কাজও, যা বাড়িয়ে দিচ্ছে পরোক্ষ ব্যয়। ব্রিজ কালভার্ট নির্মাণের উপরে প্রায় 7-8% টোটাল নির্মাণ ব্যয় বেড়ে গেছে। একইভাবে 5-6% বেড়ে যাবে বাড়িঘর নির্মাণের বেলায়। তাইলে যে সমস্ত ঠিকাদাররা 1 বছর আগে তারা যে সমস্ত দরপত্র দিয়ে কাজগুলো প্রকিউর করেছেন, তারা এই বর্ধিত মূল্যর যোগান দিতে পারবেন না, এবং মাঝারি মানের ঠিকাদার তাদেরকে দেউলিয়ার পর্যায়ে চলে যেতে হবে। যে ছোট ছোট প্রজেক্টের থেকে বড় বড় প্রজেক্ট বেশি হচ্ছে। এই প্রজেক্টগুলি শেষ করতে টাইম লাগে 2 থেকে 3 বছর, কোনটা 4 বছর। এই পিরিয়ডে যে মূল্য বৃদ্ধি পায় জিনিসপত্রের, র মেটেরিয়ালের, তার ফলে যেটা হবে, সরকারের যে উন্নয়ন প্রচেষ্টা, এই প্রচেষ্টা ব্যাহত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আপনার এডিবি বাস্তবায়ন ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে রড তৈরির কাঁচামাল সহ নির্মাণ শিল্পের যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় সুবিধা প্রদানের আহ্বান জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 21 থেকে 25 জানুয়ারির মধ্যে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই টিকা প্রয়োগ শুরু হবে, তবে তার আগে টিকা গ্রহণকারীদের এজন্য রেজিস্ট্রেশন করতে হবে, যা শুরু হবে 26 জানুয়ারি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়, যেখানে বলা হয় প্রথম চালানের 50 লাখ ডোজ টিকা একবারে প্রয়োগ করা হবে। এর 2 মাস পর দ্বিতীয় ডোজের টিকা আনা হবে। এজন্য সারা দেশে 7,500 কেন্দ্রে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। একটি কেন্দ্র থেকে 150 মানুষকে টিকা দেওয়া যাবে। অ্যাপে রেজিস্ট্রেশনের পর যে কার্ড দেওয়া হবে তার সঙ্গে নিয়ে আসতে হবে। টিকা সংরক্ষণের জন্য জেলা উপজেলা পর্যায়ে টিকা সংরক্ষণাগারও প্রস্তুতের কাজ চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ভ্যাকসিনকো যারা আমাদেরকে ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। রেজিস্ট্রেশন আমাদেরকে আইসিটি মন্ত্রণালয়, যেটা যারা ছিলেন গতকালের মিটিংয়ে, তারা বলছেন যে 26 তারিখ থেকে ওনারা হয়তো শুরু করতে পারবেন। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে, আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। তো এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেবো, যেহেতু আমাদের 8 সপ্তাহ সময় আছে মধ্যখানে। দেশের বিভিন্ন স্থানে এবার ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। সরিষা ফুলের হলুদ আভায় বদলে গেছে গ্রামীণ জনপদের দৃশ্যপট। অন্য ফসলের তুলনায় খরচ কম আর লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন সরিষা চাষে। আবহাওয়া অনুকূল থাকলে এবারও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্ষে ফুলের হলুদের আভা ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে, বদলে গেছে গ্রামীণ জনপদ। চোখ জোড়ানো এমন দৃশ্য হাসি ফুটেছে কৃষকের মুখে। আমন ধান কাটার পর কয়েক মাস খালি পড়ে থাকে ব্রাহ্মণবাড়িয়ার অনেক জমি। এ সময়টায় স্বল্প মেয়াদী সরিষা আবাদ করে বাড়তি আয় করছেন চাষিরা। 3 থেকে 3,500 আমরা খরচ হয়েছে। এটা সরষা তোলার পরে আমরা 3,000, 2,500, 3,000 মতন আমরা থেকে দেবো। আমন এবং বোরোর মাঝামাঝি সময়ে এই সরিষা আবাদ করে আমরা 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তর করতে পারি। ইতিমধ্যে আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি এবং আমরা 11,827 হেক্টর জমিতে আমরা সরিষা আবাদ করেছি। ফরিদপুরে আবাদ করা হচ্ছে বাড়ি 14, বাড়ি 15 টেরি 7 জাতের উচ্চ ফলনশীল সরিষা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বিনা চাষে সরিষা আবাদ করেছেন চাষিরা। উৎপাদন খরচ কম হওয়ায় বেশি লাভের আশা করছেন তারা। বন্যা নামে যাওয়ার সাথে সাথে আমরা এই সরিষা বুনি, সরিষা অল্প দিনে হয়ে যায়, আমরা ফলন বেশি পাই। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ফসল ভালো হবে এবং কৃষক বাঁচবে। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার 8,530 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উন্নত জাতের সরিষার আবাদ হচ্ছে, যেগুলোর আমাদের গড় ফলন হবে 1.3 থেকে 1.4 মেট্রিক টন। ভালো উৎপাদন পাবো। দিনাজপুরে পতিত জমিতে সরিষা আবাদ করেছেন কৃষকরা। আর কয়েকদিন পরেই ঘরে উঠবে ফসল। আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। আমন তোলার পর আমাদের জমি কিছুটা পড়ে থাকে, সেই জমিতেই আমরা এবার সরিষা আবাদ করছি। আমি আশা করতেছি এইরকম আবহাওয়া থাকলে
বাড়ি 14 যে সরিষার ফলন যথেষ্ট পাবো। উপজেলা কৃষি অফিস থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা করছি যাতে তারা ভবিষ্যতে আরও আশানুরূপ ফল লাভ করতে পারে। বন্যার কারণে মানিকগঞ্জে কিছুটা বিলম্বে সরিষার আবাদ হলেও ফলন ভালো হয়েছে। পরপর 3-4 দফা বন্যায় মানিকগঞ্জ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটা একটি দীর্ঘস্থায়ী বন্যা ছিল, যার ফলে পানি নেমে যেতে সময় লেগেছে এবং এটার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই সরিষার যে আবাদটি সেটি বিলম্বিত হয়েছে। কৃষকেরা কিন্তু সরিষা আবাদ করেছে এবং তারা একটু লেটে আবাদ করেছে এবং এখনও কিন্তু আপনি মাঠে গেলে দেখবেন যে ছোট ছোট সরিষার গাছ দেখা যায়, অর্থাৎ সব জায়গায় একসাথে ফুল ফুটছে না। কৃষি বিভাগ জানায় মানিকগঞ্জে এবার সরিষা চাষ হয়েছে 36,110 হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে প্রায় 400 হেক্টর কম। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসসিএক্স 84 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,718-তে। লেনদেন হয়েছে 1,675 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 128টির, কমেছে 180টির, আর অপরিবর্তিত আছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসসিএক্স ইন্ডেক্স 84 পয়েন্ট বেড়ে 5,718 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ ডিএস30 ইন্ডেক্স 56 পয়েন্ট বেড়েছে এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্স 23 পয়েন্ট বেড়েছে। আজকে টার্নওভার ছিল 1,675 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 11% বেশি। আজকে ফার্মাসিউটিক্যালস, মিসেলেনিয়াস, এনবিএফআই এবং ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে সিমেন্ট সেক্টর 4.5%, মিসেলেনিয়াস সেক্টর 4.3%, টেলিকমিউনিকেশন সেক্টর 3.2% এবং ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর 2.5% বেড়েছে। অন্যদিকে জুট সেক্টর 4.6%, মিউচুয়াল ফান্ড সেক্টর 2.4%, ব্যাংক সেক্টর 1.4% এবং এনবিএফআই সেক্টর 0.6% কমেছে। আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, ইউসিবি এবং প্রিমিয়ার ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। দ্য লাইন নামের 170 কিলোমিটার দীর্ঘ একটি জিরো কার্বন সিটি গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। রোববার যেটির ঘোষণা দিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, যেখানে প্রাকৃতিক কোনো রকম ক্ষতি না করে তৈরি করা হবে ভবিষ্যতের যোগাযোগ প্রযুক্তি সম্পন্ন কল্পনার একটি শহর, যেটি ভেঙে দেবে বর্তমান সব শহরের ধ্যান ধারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কল্পনা করুন এমন একটি শহরের কথা যেখানে থাকবে না কোনো রাস্তাঘাট, চলবে না কোনো গাড়ি, শহর জুড়ে থাকবে সবুজ গাছপালা। প্রকৃতিকে কোনো রকম ব্যাঘাত না ঘটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর আধুনিক সব যোগাযোগ প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে ভবিষ্যতের এই শহর তৈরি করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির বৃহৎ এই নির্মাণ প্রকল্প সবার সামনে তুলে ধরেন রোববার এক টিভি অনুষ্ঠানের মাধ্যমে। $500 বিলিয়ন বিজনেস জোন নিয়মের আওতায় গড়ে তোলা হবে ভবিষ্যতের এই শহর। লম্বায় 170 কিলোমিটার দীর্ঘ শহরটি তৈরি হলে 10 লাখ মানুষ বসবাস করতে পারবে এতে। আর পুরো শহরটি এমনভাবে তৈরি করা হবে যেখানে কার্বন নিঃসরণ হবে একেবারে শূন্য। সভ্যতার শুরু থেকে পরিকল্পনা অনুযায়ী শহর গড়ে তোলা হয়নি, আর শিল্প বিপ্লবের পর শহর গড়া হয়েছে যন্ত্র, গাড়ি এবং কলকারখানা কেন্দ্রিক। এই সমস্যা সমাধানে আমাদের শহরের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। আজ নিয়মের চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের সামনে দ্য লাইন নামের এমন একটি শহরের পরিকল্পনা তুলে ধরছি, যেখানে 170 কিলোমিটার দীর্ঘ শহরে 10 লাখ মানুষ বসবাস করবে, কিন্তু থাকবে না কোনো রাস্তাঘাট, চলবে না কোনো গাড়ি, তাই কার্বন নিঃসরণও নেমে আসবে শূন্যের কোঠায়। বলা হচ্ছে শহরটি এমনভাবে ডিজাইন করা হবে যেখানে হাতের নাগালে পাওয়া যাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু। আর শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। প্রকাশিত তথ্য বলছে 26,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হবে নিয়মের এই পরিবেশ বান্ধব শহর, যেখানে শিল্প এলাকা সহ আলাদা সরবরাহ অঞ্চল গড়ে তোলা হবে। গাড়ি বা রাস্তা না থাকলেও যে কেউ তার নিত্য প্রয়োজনীয় সব কাজ সারতে পারবে 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই। আর শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে মাত্র 20 মিনিটে। কাঠামো খরচ কম হবে 30 ভাগ। শতভাগ নবায়নযোগ্য জ্বালানির কারণে পণ্যের গুণগত মান বাড়বে 30 ভাগ। দ্য লাইন এমন একটি প্রকল্প যেটি মানুষকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে।
2021 সাল থেকে নির্মাণ কাজ শুরু হবে প্রকল্পটির। 2025 সালে এর নির্মাণ সম্পন্ন হলে 3,80,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আর দেশটির জিডিপিতে যোগ হবে $48 বিলিয়ন। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।